বাংলাদেশের প্রায় ডুবতে বসা শেয়ার বাজারকে টেনে তুলতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ দফা নির্দেশনা দিয়েছেন। রোববার ঢাকায় বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে তিনি উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো সরকার প্রধান শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে আলাদা করে কোনো বৈঠক করলেন। দর্শক, আমরা একটু দেখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, বাংলাদেশের ডুবন্ত শেয়ার বাজারকে টেনে তোলার জন্য যে ৫ দফা নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আসলে কি, সেগুলো কেমন, শেয়ার বাজারকে সেগুলো সত্যি সত্যি কোনো প্রাণ দেবে কিনা, নাকি এগুলো নিতান্তই গতানুগতিক কথার কথা। আমি আমার এর আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে যেহেতু এটি শেয়ার বাজার নিয়ে একটি বৈঠক এবং শেয়ার বাজারের যারা প্লেয়ার, মার্কেট প্লেয়ার, তারা এই বৈঠকে থাকলে তাদের কাছ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে প্রধান উপদেষ্টা, শেয়ার বাজারের সামগ্রিক চিত্র সম্পর্কে কিংবা ইনভেস্টররা, মার্কেট প্লেয়াররা কি চান, কি তাদের কি আকাঙ্ক্ষা, তাদের চোখে বাজারের কোথায় সমস্যা, সেই বিষয়গুলো জানা সহজ হবে এবং সেই পরিপ্রেক্ষিতে হয়তো সরকার তাদের করণীয় নির্ধারণ করতে পারবেন, চিন্তাভাবনা করতে পারবেন। যাই হোক, সরকার হয়তো তারা নিজেদের মধ্যে বিষয়টি রাখতে চেয়েছেন কিংবা কেবলমাত্র পলিসি লেভেলেই আলোচনাটি করতে চেয়েছেন, সেই কারণে মার্কেট প্লেয়ারদের কাউকেই সেই সময় ডাকা হয়নি। কিংবা হতে পারে যে সরকার নিজে ভালো বুঝেন যে শেয়ার বাজারের জন্য কী করতে হবে, মার্কেট প্লেয়াররা বা ইনভেস্টরদের মতামত নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, ফলে ওনাদের মতো করে বৈঠক করেছেন। সে যাই হোক, আমরা একটু দেখতে চাই যে ৫ দফা নির্দেশনার মধ্যে, প্রধান উপদেষ্টার নির্দেশনার মধ্যে আসলে কী আছে। দর্শক, আমি এই নির্দেশনাগুলো উল্লেখ করব, পাশাপাশি একটু আমার নিজস্ব মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। ৫ দফার মধ্যে প্রথম যে দফাটি পত্রিকায় যেভাবে এসেছে, আমি ঠিক সেইভাবেই এটির ধারাক্রম করলাম। আমি ঢাকার দৈনিক প্রথম আলো থেকে এই তথ্যগুলো নিয়েছি। দেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের শেয়ার দ্রুত শেয়ার বাজারে নিয়ে আসা, অর্থাৎ যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিজ অথবা বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে এবং যেসব কোম্পানিতে সরকারের শেয়ার আছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে সরকারের নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকে, ফলে সেই শেয়ারগুলোকে দ্রুত বাজারে নিয়ে আসা। গত ২০ থেকে ৩০ বছরে বেসরকারি খাতে যেসব ভালো এবং বড় বড় কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, ভালো ব্যবসা করছে, তাদের মধ্যে থেকে যারা শেয়ার বাজারে আসেনি তাদেরকে শেয়ার বাজারে নিয়ে আসার চেষ্টা করা, প্রয়োজনে তাদেরকে ইনসেন্টিভ দিয়ে হলেও শেয়ার বাজারে নিয়ে আসা। বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে ৩ মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার এগিয়ে নেওয়া। ৪ নম্বরটি হচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অন্যায় দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। এবং ৫ নম্বর নির্দেশনা হচ্ছে বড় কোম্পানি যাতে ব্যাংক ঋণের বদলে শেয়ার বাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দর্শক, এই যে ৫টি নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছেন শেয়ার বাজারকে ভাইব্রেন্ট করার জন্য কিংবা ডুবন্ত শেয়ার বাজারকে ভাসিয়ে তোলার জন্য, আপনাদের কি মনে হয় এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলো কি বর্তমানে বাজারের যে পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতিকে প্রাণ দেওয়ার জন্য এগুলো কতটা কার্যকর হবে বলে মনে হয়, কিংবা এগুলো কি যথেষ্ট? শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতির জন্য আমার কাছে মনে হয়েছে যে একটি ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান দরকার, একটি দ্রুত, যেটি এখনই দরকার, যেহেতু বাজারে একটা ক্রাইসিস চলছে, বিনিয়োগকারীরা আস্থাহীন এবং তারা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে, মিছিল করছে, ফলে তাৎক্ষণিকভাবে বাজারকে এক ধরনের একটা সাপোর্ট দেওয়া দরকার। সেই ইনিশিয়েটকে মানে শর্ট টার্ম কোনো রেস্কিউ প্ল্যান বলি কিংবা শর্ট টার্ম কোনো সহায়তা প্ল্যান বলি, সেই প্ল্যান কিন্তু মানে প্রধান উপদেষ্টার যে ৫টি নির্দেশনা সেখানে নেই। তিনি যে ৫টি নির্দেশনা দিয়েছেন সবকটি আসলে দীর্ঘমেয়াদের এবং ৪টি আমি প্রায় ২০ থেকে ২৫ বছর আগে যখন ঢাকায় ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির পরপর আমি যখন ঢাকায় সক্রিয় শেয়ার মার্কেটের রিপোর্টিং করি, ঠিক সেই সময়েও এই বিষয়গুলো নানা আলাপ আলোচনায়, সেমিনার, সিম্পোজিয়ামে কিংবা সরকারি পর্যায়ের বৈঠকে রেফারেন্স হিসাবে, রেকমেন্ডেশন হিসাবে এই বিষয়গুলো উচ্চারিত হতো।
আমি খুব অবাক হয়েছি এবং অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়েছি যে 20 থেকে 25 বছর পরে, 20 থেকে 25 বছর ধরে টানা এই রেকমেন্ডেশনগুলোই শেয়ার বাজারের জন্য উচ্চারিত হচ্ছে এবং এগুলো বছরের পর বছর ধরে 20-25 বছর ধরে সুপারিশ হিসাবে থেকে যাচ্ছে, কখনো এগুলো বাস্তবায়িত হয়নি। এবং আজকে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস, তিনিও শেয়ার বাজারের মানে ভাইব্রেন্ট করার জন্য বা শেয়ার বাজারকে বাঁচানোর জন্য তার কাছে যে নির্দেশনা হিসাবে তিনি যেগুলো সামনে উপস্থাপন করেছেন, সেগুলো সেই 20-25 বছর আগে নানা পর্যায়ের যেসব রিকমেন্ডেশন ছিল, তাই তিনি নতুন কিছু, আলাদা কিছু বা মার্কেট উজ্জীবিত হতে পারে, কোনো ইনভেস্টররা একটু চাঙ্গা হয়ে উঠতে পারে, নড়ে চড়ে বসতে পারে বা বলে উঠতে পারে ওয়াও, ডক্টর ইউনূস কি চমৎকার একটি কথা বললেন, সেরকম কোনো নির্দেশনা তিনি আসলে দেননি। এই যে প্রথমেই তিনি যে বিষয়টি দিয়েছেন যে দেশে, হ্যাঁ, একটি বিষয় দিয়েছেন যেটি নিয়ে কথা বলবার আছে, একটি নির্দেশনা আমার কাছে মনে হয়েছে ইঙ্গিতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আলাদা করে আলোচনার দাবি রাখে। সেটি হচ্ছে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার এগিয়ে নেওয়া। আমি এটি নিয়ে কথা বলবো, তার আগে বাকি 4টি বিষয় নিয়ে একটু সংক্ষেপে একটু মতামত দিয়ে নিই। এই যে দেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি বহুজাতিক কোম্পানির সরকারের শেয়ার, এটি কিন্তু সেই 20 বছর আগে, 25 বছর আগে তখনও আলোচনা হতো, তখনও বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন সভায়, মন্ত্রী পরিষদ সভায়, সংসদীয় কমিটির সভায় এগুলো উচ্চারিত হতো। বিভিন্ন সময় নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা বিভিন্ন কোম্পানিতে যে সরকারের শেয়ার আছে, সেই শেয়ারগুলো দ্রুত শেয়ার বাজারে নিয়ে আসা হবে। ইন্টারেস্টিংলি আজকে ডক্টর ইউনূসও ঠিক সেইটি তার নির্দেশনা হিসাবে দিচ্ছেন, কিন্তু এটি আসলে গত 20-25 বছরে বাস্তবায়িত হয়নি, কোনো প্রোগ্রেসও বোধহয় হয়নি। তাহলে আমরা 25 বছর আগের রিকমেন্ডেশন এখন বাজার মানে ভাইব্রেন্ট করার জন্যে আমরা গভর্নমেন্টের কাছ থেকে শুনতে পাচ্ছি এবং সরকারের একদম শীর্ষ ব্যক্তি তিনি তার নির্দেশনা হিসাবে এই বিষয়টিকে সামনে এনেছেন। আবার এই যে 20 বা 30 বছরের যেসব বেসরকারি খাতে যেসব ভালো ভালো কোম্পানি, সেটিও সেই একই কথা, পুরনো কথা, যে দেশে যেসব ভালো কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে শেয়ার মার্কেটে নিয়ে আসতে হবে, তাদেরকে ইনসেন্টিভ দিয়ে হলেও। এবং বড় কোম্পানি যাতে মানে সবাই ব্যাংকের দিকে দৌড়ায়, ব্যাংকের বদলে পুঁজি বাজার বলা, এটাকে তো বলাই হয় শেয়ার বাজারকে যে পুঁজি বাজার। তার মানে এখান থেকে ব্যবসার পুঁজি, শিল্প কারখানার পুঁজি সংগ্রহ করা হবে। সো মানে কোম্পানি ব্যাংকে না গিয়ে পুঁজিবাজারে আসবে, সেখান থেকে আসবে। এই কথাগুলো কিন্তু বছরের পর বছর ধরে বলা হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না বা কাজ হয় নাই। এই যে গত 8 মাসে মানে বর্তমান সরকার দায়িত্ব নেবার পর থেকে একটি কোম্পানিও শেয়ার বাজারে আসেনি। তার মানে কি? মানে সেটাও কিন্তু এই যে কোম্পানিগুলোকে বাজারে আনা, তার মানে এই সময়ও কিন্তু এক্সিস্টিং কোম্পানিগুলোর কাউকে বাজারে আনা যায়নি বা এই সরকারের সময় কেউ আসেনি। সেটি অনাস্থার কারণে হোক, সেটি তাদের অবিশ্বাসের কারণে হোক, কিংবা সীমাবদ্ধতার কারণে হোক, যে কোনো কারণে হোক। সো এই যে তিনটি বিষয় অত্যন্ত পুরনো, তিনটি বিষয় অত্যন্ত জরুরি, তিনটি বিষয়ে বারবার সভা সমাবেশে বলা হয়েছে, কিন্তু কখনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। পুঁজিবাজারের সংশ্লিষ্ট মানে যাদের বিরুদ্ধে অন্যায়, দুর্নীতির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটিও নতুন কিছু নয়। এবং এটি তো আসলে প্রধান উপদেষ্টার নির্দেশনা দেওয়ার কোনো ব্যাপার নয়। এটি মানে যদি সুশাসন থাকে, যদি প্রতিষ্ঠান প্রপারলি ওয়ার্ক করে, তাহলে সেই লেভেলেই এগুলো নেওয়া মানে ব্যবস্থা হওয়ার কথা। প্রধান উপদেষ্টাকে কোনো ডিরেক্টিভ দেওয়ার দরকার পড়ে না। বাট এইখানেও একটি সমস্যা হচ্ছে যে তার মানে স্টক এক্সচেঞ্জ বলি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলি, বা সরকারের এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোতে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে যেখানে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং হচ্ছে না বলেও গত 8 মাসে নতুন করে কেউ কনফিডেন্ট ফিল করেনি মার্কেটে যে হ্যাঁ, এখানে আমি গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হই, আমার পুঁজি হারিয়ে ফেলি, তাহলে কোথাও না কোথাও আমি একটা প্রোটেকশন পাবো, রাষ্ট্র প্রোটেকশন দেবে, ব্যবস্থা প্রোটেকশন দেবে। সেই কনফিডেন্সটা তৈরি হয়নি। দর্শক, এবার আসি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিকমেন্ডেশনটি, সেটি হচ্ছে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার। আমার তো মনে হয় যে ঢাকার শেয়ার মার্কেটের যে সংস্কারের যেগুলো দরকার, সেগুলো 96 সালের সেই শেয়ার কেলেঙ্কারির পরে নানা রকম সংস্কার হয়েছে। সবচেয়ে বড় সংস্কার ছিল সেখানে অটোমেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমি যখন রিপোর্টার, আমার খেয়াল আছে যে তারা অটোমেশনের বারবার বিরোধিতা করেছে, কালক্ষেপণ করেছে, কিন্তু ফাইনালি অটোমেশন হয়েছে। পলিসি লেভেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, স্টক এক্সচেঞ্জের নির্বাহী বিভাগ, নীতি বিভাগ, এগুলোকে আলাদা করার ব্যাপার ছিল, বোর্ড এবং অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলো আলাদা হয়েছে।
সো মেজর রিফর্ম বলতে যেগুলো করার দরকার সেগুলো কিন্তু হয়ে গেছে, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, তাহলে বিদেশি আনতে হবে কেন? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে। তিনি এই পর্যন্ত যতগুলো সংস্কার কমিটি করেছেন বা সংস্কার কমিশন করেছেন, সব জায়গায় তিনি বিদেশ থেকে লোক এনে সেখানে বসিয়ে দিয়েছেন, এবং এবার তিনি পুঁজিবাজারে বিদেশি লোক আনতে চাচ্ছেন। সেখানে কি তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে? তিনি কিন্তু সামগ্রিক অর্থনীতি নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন করেননি, বা অর্থনীতির সংস্কারের ব্যাপার নিয়ে তিনি চিন্তা ভাবনা করেননি। এখন শেয়ার বাজার নিয়ে হঠাৎ করে উৎসাহী হয়ে তিনি বৈঠক করেছেন এবং বলছেন যে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হবে। এখন মুশকিল হচ্ছে, বিদেশের শেয়ার মার্কেট যেভাবে পারফর্ম করে বাংলাদেশের শেয়ার মার্কেট ঠিক সেভাবে পারফর্ম করে না। বাংলাদেশের শেয়ার মার্কেট আয়তনে অনেক ছোট, এখানে অনেক বেশি মানে অ্যাটেনশন, গভর্নমেন্টের রেগুলেটরদের অ্যাটেনশন রাখতে হয়, আবার সেই রেগুলেটরটাকে দরকার হয় একটু মার্কেট ফ্রেন্ডলি রেগুলেটর। বিদেশে যেভাবে মার্কেট ইন্ডিপেন্ডেন্টলি বিয়ন্ড গভর্নমেন্ট, সেখানে গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ থাকে না। যদি বিদেশি সুপারিশ হয় তাহলে তো ডক্টর ইউনূস শেয়ার মার্কেট নিয়ে কোনো বৈঠকই করতে পারে না, কারণ সে মার্কেট হবে ইন্ডিপেন্ডেন্ট, সেখানে সরকারের কোনো ভূমিকা থাকবে না, রুল থাকবে না। বাট তিনি বিদেশি বিশেষজ্ঞদের কেন আনতে চান সেটা আমার কাছে একটা কোশ্চেন হিসাবে তৈরি হয়েছে, যে তাহলে কি শেয়ার বাজারে মানে ডক্টর ইউনূস তো মানে এই সরকার যেখানে যেখানে তাদের ইন্টারেস্ট আছে, পারপাস আছে, সেখানে সেখানে তারা তাদের মতো করে বিদেশ থেকে লোক এনে বসিয়ে দিয়েছেন। ফলে স্টক মার্কেটেও কি এখন তাদের কোনো বিশেষ পারপাস তৈরি হয়েছে কিংবা পারপাস আছে, যে কারণে বিদেশ থেকে তারা সংস্কার করার জন্য লোক আনতে চান। এবং আমি বলেছি যে বাংলাদেশের শেয়ার বাজারের সত্যিকার অর্থে এখন আর সংস্কারের তেমন কোনো প্রয়োজন নেই। যেটি প্রয়োজন একটি মার্কেট ফ্রেন্ডলি একটা রেগুলেটরি ব্যবস্থা তৈরি করা, যারা মার্কেটকে বুঝবে, মার্কেটের সেন্টিমেন্টটাকে ফিল করবে, একই সঙ্গে ইনভেস্টরদের একটা সেফটি নেট তারা তৈরি করবে। এই যে গত মানে কয়েক মাস ধরে ঢাকার শেয়ার মার্কেটে যেসব বিক্ষোভ হয়েছে বা যেসব প্রতিবাদ হয়েছে, বা কিংবা বিনিয়োগকারীরা কিংবা মার্কেটের অন্যান্য প্লেয়াররা সবাই আস্থাহীনতার কথা বলছেন। সেই আস্থাহীনতাটা আমরা যদি সামগ্রিকভাবে বলি তাহলে হতে পারে সেটা গভর্নমেন্টের যে টোটাল ইকোনমিক সিস্টেম বা ইকোনমিক ম্যানেজমেন্ট তার উপর অনাস্থা, কিন্তু তারা বলছেন যে না, মার্কেট ব্যবস্থাপনার উপর তাদের অনাস্থা। এবং সেই মার্কেট ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছেন রেগুলেটর বিএসইসির চেয়ারম্যান, বিনিয়োগকারীরা তো প্রকাশ্যে বক্তৃতা দিয়ে বলছেন যে তিনি হচ্ছেন এখনকার যে ফাইন্যান্স অ্যাডভাইজার তার আত্মীয়, এবং তার বিরুদ্ধে এন্তার অভিযোগ। এখন এই বিষয়গুলো যদি সরকার না শোনেন, বা বিনিয়োগকারীরা সত্যিকার অর্থে কী হলে আস্থা পাবে সেই বিষয়টি যদি তারা তাদের কাছ থেকে না শোনেন বা সে আলোচনা না করেন, কিংবা এই সময় আরও একটি কথা বলা হয়ে থাকে যে এই মুহূর্তে মার্কেট প্লেয়াররা তারা মানে বাজার পড়তে 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 এমন একটি অবস্থা হয়েছে যে সেখানে একটা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে। সো ইফ দ্যাট ইজ ফ্যাক্ট, যদি লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা দিয়ে, সেটি শর্ত সাপেক্ষে হোক বা যেভাবে হোক, শর্ত সাপেক্ষে কোনো ধরনের সহযোগিতা দিয়ে বাজারটাকে এক ধরনের স্পিড আপ করা যায় কিনা, গতি আনা যায় কিনা, সে আলোচনাগুলো হওয়া দরকার ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার অর্থ উপদেষ্টা, বিএসএসির চেয়ারম্যান, তার সচিব, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে একেবারেই 20 বছর 25 বছরের পুরনো কতগুলো বিষয়কে তার নির্দেশনা হিসাবে বাজারে ছেড়ে দিয়েছেন। তার সঙ্গে তার নিজের যে পারপাস, নিজের যে স্বার্থ, বিদেশি এনে শেয়ার বাজারে কোনো কিছু একটা করা, সেটিও তিনি জানিয়ে দিয়েছেন। বাট আমার কাছে মনে হয়েছে একজন বাজারের রিপোর্টার হিসেবে, সাবেক রিপোর্টার হিসেবে, যে আসলে এই মুহূর্তে ঢাকা স্টক মার্কেটে বা বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশিদের দিয়ে সংস্কার করানোর কোনো কিছু নেই, আনলেস দে হ্যাভ এনি আদার পারপাস অর আদার মোটিভস। এখন যেটা দরকার সেটি হচ্ছে টু মেক পিপল ফিল যে না, এই মার্কেটে আসলে টাকা পয়সা নিয়ে যাওয়া যায়, সেখানে টাকা রাখলে আমি প্রতারিত হব না, আর আমার মাথার উপর একটা রেগুলেটরি বডি আছে, এবং যে রেগুলেটরি বডিটা আসলে মার্কেট বুঝে অ্যান্ড দে আর মার্কেট ফ্রেন্ডলি। দর্শক, আপনারা ওই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। যে পর্যন্তই, ভালো থাকবেন।